আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে। দেখুন, আমদানি রপ্তানি ব্যবসায় খুব কমনলি একটা ওয়ার্ড সবসময় শুনে থাকবেন। সেটা হলো যে অ্যাজ এ বায়ার আপনাকে সাপ্লায়ারের সাথে নেগোশিয়েট করতে হবে, অথবা অ্যাজ এ সেলার আপনাকে বায়ারের সাথে নেগোশিয়েট করতে হবে। বাট এই কথাটি কেউ স্পেসিফিকভাবে বলে না যে আপনাকে ঠিক কোন কোন টপিকের উপর নেগোশিয়েট করতে হবে। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি সেই সব টপিকগুলো নিয়ে কথা বলবো, যেসব টপিকগুলোর উপর নেগোশিয়েট করে আপনি একটা চমৎকার অর্ডার জেনারেট করতে পারেন। তো চলুন মূল আলোচনায় প্রবেশ করি। তো দেখুন, আমদানি রপ্তানি ব্যবসায় আপনার কাউন্টার পার্টের সাথে আপনাকে সর্বপ্রথম যে টপিকটা নিয়ে নেগোশিয়েট করতে হবে সেটা হলো প্রোডাক্ট প্রাইস। এটা খুবই ন্যাচারাল, আমরা সবাই জানি। আমাদের প্রথম টার্গেট হলো প্রাইসটা সেট করা। প্রাইসটা যদি সেট হয় দেন আমরা পরবর্তী ধাপে এগিয়ে যাব। এক্ষেত্রে আপনি যদি বায়ার হন তাহলে আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে আপনার ডিজায়ার অথবা টার্গেট প্রাইসটা ম্যাচ করার চেষ্টা করবেন। আর যদি আপনি সেলার হন সেক্ষেত্রে তো আপনাকে অবশ্যই আপনার বায়ারের টার্গেট প্রাইসটা ম্যাচ করে দিতে হবে, অথবা আপনি যদি বায়ারের প্রাইস থেকে বাড়তি প্রাইস নেওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেটা প্রুফ দিতে হবে। সেটা আপনার প্রোডাক্ট কোয়ালিটি দিয়ে হোক, অথবা সার্ভিস দিয়ে হোক, অথবা আদার্স অন্যান্য ইস্যুগুলো দিয়ে হোক, যে কোনোভাবেই আপনাকে সেটা প্রুফ করে দেন ওভার প্রাইসে যেতে হবে। তো প্রাইসের পরে এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রোডাক্টের স্পেসিফিকেশন। দেখুন, পৃথিবীর প্রত্যেকটা প্রোডাক্টেরই কোনো না কোনো স্পেসিফিকেশন থাকে, একটা স্ট্যান্ডার্ড নির্দিষ্ট স্পেসিফিকেশন থাকে। সো আপনার প্রোডাক্টের ক্ষেত্রেও আপনাকে সেই স্পেসিফিকেশনটা কনফার্ম করতে হবে। এক্ষেত্রে আপনি যদি বায়ার হন তাহলে অবশ্যই সেলারের কাছ থেকে আপনার ডিজায়ার স্পেসিফিকেশনটা কনফার্ম করে নেবেন। আর যদি আপনি সেলার হন সেক্ষেত্রে আপনার বায়ারের টার্গেট অনুযায়ী অথবা তার ডিমান্ডেড স্পেসিফিকেশন আপনাকে ম্যাচ করে দিতে হবে। যখন আমাদের প্রোডাক্টের প্রাইস ম্যাচ করলো, দেন স্পেসিফিকেশন ম্যাচ করলো, তারপর আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদেরকে ফ্রেট কস্টটা আলাদাভাবে কালেক্ট করতে হবে। তো এক্ষেত্রে আমাদের দেশে একটা নিয়ম আছে, সেটা হলো প্রফর্মা ইনভয়েসে আপনাকে সবসময় প্রোডাক্টের প্রাইস প্লাস ফ্রেট কস্ট দুইটা আলাদা আলাদা শো করাতে হয়। তো নর্মালি আপনি যদি ইম্পোর্টার হন অবশ্যই আপনি আপনার সাপ্লায়ারকে বলবেন যে আমাকে প্রোডাক্টের প্রাইসটা আলাদা করে দাও, প্লাস এটার ফ্রেট কস্টটা আলাদা করে দাও। দুইটা একত্র করেই কিন্তু আপনি তার কাছ থেকে সিএনএফ অথবা সিএফআর এই প্রাইসটা নেবেন, বাট তাকে বলবেন যে তুমি আমাকে দুইটা আলাদা আলাদা প্রাইস করে দাও। এখন আমরা 4 নম্বরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রোডাক্টের কোয়ান্টিটি। তো এক্ষেত্রে দেখুন, আপনি যদি লুজ কোয়ান্টিটি আনেন, অর্থাৎ একটা কন্টেনার না, সেক্ষেত্রে তো আপনার নির্দিষ্ট কোয়ান্টিটি থাকবে, আপনি কতটুকু কোয়ান্টিটি ইম্পোর্ট করতেছেন অথবা এক্সপোর্ট করতেছেন। বাট আপনি যদি এফসিএল অর্থাৎ ফুল কন্টেনার নিয়ে আসেন সেক্ষেত্রে আপনাকে কনফার্ম করতে হবে যে এই কন্টেনারে কতটুকু কোয়ান্টিটি ধরবে। দেখুন, একটা 20 ফিট কন্টেনারে নর্মালি আপনার প্রোডাক্ট অনুযায়ী কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো আপনার 20 মেট্রিক টন, 22 মেট্রিক টন, 24 মেট্রিক টন পর্যন্ত ধরে। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে যে প্রোডাক্টগুলো এই 20 ফিট কন্টেনারে কিন্তু আপনার দেখা যায় 10 মেট্রিক টন ধরলো, অথবা 12 মেট্রিক টন ধরলো, অথবা 14 মেট্রিক টন ধরলো, এইভাবে হয়। তো এটা আসলে প্রোডাক্ট টু প্রোডাক্ট অনেক কিছু ভ্যারি করে। বিশেষ করে কিছু প্রোডাক্ট আছে যেগুলো খুব ওজন বাট সাইজে ছোট, সেগুলো কিন্তু কোয়ান্টিটি বেশি ধরে। আবার কিছু কিছু প্রোডাক্ট আছে সাইজে বড় কিন্তু ওজনে হালকা, এই ধরনের প্রোডাক্ট কোয়ান্টিটি কম ধরে। তো এই জন্য আমি প্রোডাক্টগুলো স্পেসিফিক উল্লেখ করলাম না। আপনারা যখন কাজ করবেন আপনারা আপনাদের প্রোডাক্ট অনুযায়ী এটা আপনার সাপ্লায়ারের কাছ থেকে কনফার্মেশন নিয়ে নেবেন যে এই 20 ফিট কন্টেনারে কতটুকু প্রোডাক্ট ধরবে। আশা করি বুঝতে পেরেছেন এই ব্যাপারটা। তো 5 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো প্রোডাক্টের নেট ওয়েট এবং গ্রস ওয়েট নিয়ে। তো এই ক্ষেত্রেও আপনাকে একটু কনফার্মেশন নিতে হবে যে টোটাল প্রোডাক্টের নেট ওয়েট কত হবে, গ্রস ওয়েট কত হবে, কারণ এই প্রত্যেকটা ব্যাপার আপনাকে কিন্তু সেলস কন্ট্রাক্ট এবং পিআই তে উল্লেখ করতে হবে। এই জন্যই আগে থেকে এই ব্যাপারগুলো আপনাকে কনফার্মেশন নেওয়াটা জরুরি। 6 নম্বরে আমরা যে ব্যাপারটা নিয়ে নেগোশিয়েট করব সেটা হলো প্রোডাক্টের সাপ্লায়ার অথবা ম্যানুফ্যাকচারারের নাম নিয়ে। অনেক ক্ষেত্রে এমন হয়, দেখুন, একটা কোম্পানি সে নিজে ম্যানুফ্যাকচারার আবার সে সাপ্লায়ার, আবার কখনো কখনো এমন হয় যে একজন সাপ্লায়ার বাট সে আরেকজন ম্যানুফ্যাকচারার কাছ থেকে প্রোডাক্ট কালেক্ট করে আপনাকে দিচ্ছে। সো এই ব্যাপারগুলো আপনাকে আগে কনফার্ম হয়ে নিতে হবে যে আমি কার কাছে এলসিটা পাঠাচ্ছি, সে কি ম্যানুফ্যাকচারার কিনা অথবা সাপ্লায়ার কিনা। 7 নম্বরে আমরা যে ইস্যুটা নিয়ে কথা বলবো সেটা হলো পেমেন্ট টার্মস। তো পেমেন্ট টার্মস এর ব্যাপারে বলবো, আপনারা যেহেতু আমার আগের ভিডিওগুলো দেখে এসেছেন সেখানে আমি পেমেন্ট টার্মস নিয়ে বিস্তারিত কথা বলেছি। সো আপনাকে বুঝতে হবে যে আপনি আপনার সাপ্লায়ারের সাথে কিভাবে কাজ করবেন, কোন পেমেন্ট টার্মস এর উপর কাজ করবেন, সেই অনুযায়ী আপনাকে এখানে পেমেন্ট টার্মসটা নিয়ে নেগোশিয়েট করতে হবে। 8 নম্বরে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হলো শিপিং টার্মস। তো শিপিং টার্মস এর ব্যাপারেও একই কথা বলবো। আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন সেখানে আমি শিপিং টার্মস নিয়ে ইন ডিটেইল আলোচনা করেছি। সো
আপনারা বুঝতে পারছেন যে আপনার কোন শিপিং টার্মসটা নিয়ে কাজ করা উচিত অথবা কোন শিপিং টার্মসে আপনি কি সুবিধা পাবেন। এই জন্যই বলবো আপনাকে বাই ইমেলে অর্ডার জেনারেট করার পূর্বে অবশ্যই শিপিং টার্মসটাও কনফার্ম করে নিতে হবে। পেমেন্ট টার্মস এবং শিপিং টার্মসের ব্যাপারে আমার বিস্তারিত ভিডিও দেওয়া আছে, প্রয়োজন হলে পুনরায় দেখতে পারেন। তারপর 9 নম্বরে আমাদেরকে যে টপিকটা নিয়ে নেগোশিয়েট করতে হবে সেটা হলো এইচএস কোড। এই এইচএস কোডটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এই এইচএস কোডের উপরেই কিন্তু আপনার ভ্যাট, ট্যাক্স এগুলো নির্ধারিত হয় এবং প্রোডাক্টের স্পেসিফিক আইডেন্টিফাই করা যায়। তাই আপনাকে এইচএস কোডটা খুব সতর্কতার সাথেই নিতে হবে। দেন 10 নম্বরে আমাদেরকে যে টপিকটা নিয়ে নেগোশিয়েট করতে হবে সেটা হলো প্রোডাক্টের কান্ট্রি অফ অরিজিন। দেখুন, কান্ট্রি অফ অরিজিন এই ব্যাপারটাও খুবই ইম্পর্টেন্ট। আপনাকে কনফার্ম করতে হবে যে আপনার প্রোডাক্টটা কোন দেশে উৎপাদন হচ্ছে অথবা কোন দেশ থেকে শিপমেন্ট হচ্ছে। যদি যে দেশে উৎপাদন হয় সেই দেশ থেকে শিপমেন্ট হয় তাহলে কোনো প্রবলেম নাই, বাট অনেক সময় এমন হয় যে একটা প্রোডাক্ট একটা দেশে উৎপাদন হয় বাট আরেকটা দেশে শিপমেন্ট হয়। এই ব্যাপারগুলো একটু জটিল আছে, তো আপনাকে এই ব্যাপারগুলোতে কনফার্ম হতে হবে যে আপনার প্রোডাক্টের কান্ট্রি অফ অরিজিনটা আসলে কোন দেশ। আপনি কি কান্ট্রি অফ অরিজিন থেকে ইম্পোর্ট করছেন নাকি কোনো ধরনের থার্ড কান্ট্রি থেকে ইম্পোর্ট করছেন, এই ব্যাপারটা আপনাকে কনফার্ম হয়ে নিতে হবে। দেন 11 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো পোর্ট অফ লোডিং। প্রোডাক্টটা কোন পোর্ট থেকে লোড হবে এই জিনিসটাও আপনাকে কনফার্ম করে নিতে হবে। এটা আপনি আপনার সাপ্লায়ারের কাছ থেকে কনফার্ম হয়ে নেবেন। সে যে দেশ থেকে প্রোডাক্টটা সাপ্লাই করবে, প্রোডাক্টটা ঠিক ওই দেশের কোন পোর্ট থেকে সাপ্লাই করবে এই ব্যাপারটাও আপনার জানাটা জরুরি। তো 12 নম্বর পয়েন্টে এখন আমরা কথা বলবো ইনস্পেকশন নিয়ে। আপনার যদি এমন হয় যে আপনার প্রোডাক্টটা বিফোর শিপমেন্ট ইনস্পেকশন করানো প্রয়োজন, সেক্ষেত্রে অবশ্যই আপনি আপনার সাপ্লায়ারের সাথে কথা বলে নেবেন যে বিফোর শিপমেন্ট আমি এই প্রোডাক্টটা ইনস্পেকশন করাবো অন দা পোর্ট, সেটা আপনি তার সাথে কথা বলে নেবেন। এই ব্যাপারটাও আগে থেকে নেগোশিয়েট করে রাখা ভালো। এখন 13 নম্বরে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হলো স্যাম্পলিং। দেখুন, যদি এমন হয় যে আপনার প্রোডাক্টটা টেস্ট করার প্রয়োজন, সেক্ষেত্রে আপনার স্যাম্পলের প্রয়োজন, সেটা অবশ্যই আপনি আপনার সাপ্লায়ারের সাথে কথা বলবেন যে আমি তোমার প্রোডাক্টটা টেস্ট করতে চাই, তুমি আমাকে কিছু স্যাম্পল পাঠাও। এক্ষেত্রে স্যাম্পল সে কি পাঠাবে, কতটুকু পাঠাবে, অথবা স্যাম্পলের কুরিয়ার কস্ট কে বিয়ার করবে, এই প্রত্যেকটা ব্যাপার আপনারা নিজেদের ভিতর নেগোশিয়েট করে নেবেন। দেন আরেকটা ব্যাপার আপনি তার কাছ থেকে কনফার্মেশন নেওয়া উচিত, সেটা হলো আপনি জানতে চাইতে পারেন আফটার রিসিভিং দ্য অরিজিনাল এলসি হাউ মেনি ডেজ উইল ইউ শিপ দ্য গুডস। তো এই ব্যাপারটাও আপনার জেনে রাখা উচিত, কারণ সে এলসি পাওয়ার ঠিক কতদিনের ভিতর আপনাকে শিপমেন্ট দিতে পারছে। কারণ এলসি নিয়ে যদি সে 3 মাস বসিয়ে রাখে সেক্ষেত্রে আপনার এদিকে প্রবলেম হতে পারে। তাই আগে থেকে এই ব্যাপারটাও কনফার্মেশন নেওয়া উচিত। তো সর্বশেষ যে টপিকটা নিয়ে নেগোশিয়েট করতে বলবো সেটা হলো শিপিং ডকুমেন্টস। শিপিং ডকুমেন্টস ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট। সো এই ব্যাপারে আপনাকে আগে থেকে নেগোশিয়েট করে নিতে হবে। কারণ হলো দেখুন, আসলে 2 ধরনের শিপিং ডকুমেন্টস আছে। একটাকে আমরা বলি জেনারেল শিপিং ডকুমেন্টস অথবা রেগুলার শিপিং ডকুমেন্টস, এবং আরেকটাকে বলি স্পেশাল শিপিং ডকুমেন্টস। তো নরমালি জেনারেল শিপিং ডকুমেন্টস যেগুলো আছে এগুলো সাধারণত সে দিতে পারবে। এগুলোর ভিতরে লাইক আপনার থাকে বিএল কপি অথবা এআরওয়াই বিল, দেন হলো আপনার কমার্শিয়াল ইনভয়েস, প্যাকিং লিস্ট, কান্ট্রি অফ অরিজিন, এই জাতীয় ডকুমেন্টস গুলো থাকে। বাট স্পেশাল শিপিং ডকুমেন্টস যেগুলো, সেগুলো যদি আপনার প্রোডাক্টের ক্ষেত্রে প্রয়োজন হয় তাহলে অবশ্যই আগে থেকে তার কাছ থেকে কনফার্মেশন নিয়ে রাখবেন যে সে এই স্পেশাল শিপিং ডকুমেন্টস গুলো আপনাকে দিতে পারছে কিনা। কারণ অনেক সময় দেখা যায় এই স্পেশাল শিপিং ডকুমেন্টস গুলো একটু ব্যয় সাপেক্ষ, সেক্ষেত্রে সে এই ব্যয়টা বিয়ার করছে কিনা এই ব্যাপারটাও আপনাকে নিশ্চিত হতে হবে। তো নরমালি স্পেশাল শিপিং ডকুমেন্টস এর ভিতরে থাকে লাইক আপনার ফাইটোস্যানিটারি সার্টিফিকেট, ফুমিগেশন সার্টিফিকেট, দেন হলো নন রেডিও অ্যাক্টিভিটি সার্টিফিকেট, এই ধরনের অনেকগুলো সার্টিফিকেট থাকে। আপনার প্রয়োজন অনুযায়ী সে এই সার্টিফিকেট গুলো দিতে পারছে কিনা এই ব্যাপারটা আপনাকে আগে থেকেই কনফার্ম হয়ে নিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওতে আমি বেসিক্যালি 15টা টপিক নিয়ে আলোচনা করেছি, যেগুলো আপনাকে নেগোশিয়েট করতে হবে অথবা কনফার্ম করতে হবে বিফোর জেনারেট দ্য অর্ডার। তো এই ব্যাপারটা আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে অ্যাজ এ বায়ার অর এজ এ সাপ্লায়ার। আশা করি এই প্রত্যেকটা ব্যাপার আপনারা বুঝতে পেরেছেন। তবুও যদি কারো কোনো কিছু বুঝতে প্রবলেম হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন, আমি ইনশাল্লাহ যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজ তাহলে এ পর্যন্তই থাকুক। ইনশাল্লাহ আমাদের দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।